আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বাই মিতা আপনাদের সবাইকে স্বাগতম। আজ তৈরি করে দেখাবো চারটি ঠান্ডা ঠান্ডা ডেজার্ট রেসিপি। সারাদিন রোজা রাখার পরে যখন ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টগুলো খাবেন, মন প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যাবে আর পরিবারের সবারও খুবই পছন্দ হবে। আমি আশা করছি আমার আজকের এই সহজ এবং মজার ঠান্ডা ঠান্ডা ডেজার্টগুলো আপনাদের খুবই ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে পুরো রেসিপিতে চলে যাচ্ছে। প্রথমে একটি সহজ রেসিপি শেয়ার করছি। দেখতে যদিও এটা পুডিং এর মতো, তবে এটাকে ভাপা দই বলে। মাত্র 3টি উপকরণ দিয়ে ডেজার্টটি তৈরি করে নেওয়া যায়। এটা খেতে যেমন অনেক বেশি মজার আর অনেক বেশি স্বাস্থ্যকর। সারাদিন রোজা রাখার পরে যখন ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি খাবেন, মন এবং প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যাবে। আমি আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে পুরো রেসিপিতে চলে যাচ্ছে। ভাপা দই তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ টক দই নিয়েছি, আর এই টক দইটাকে একটা পাতলা কাপড়ের উপরে নিয়ে নিচ্ছি, যেটাকে আমি একটা ছাঁকনির উপরে নিয়ে নিয়েছি। পাতলা কাপড়টাকে টক দইয়ের যে পানিটা থাকে সেই পানিটাকে ঝরিয়ে নিব। যেভাবে ছানার পানিটাকে ঝরিয়ে নেওয়া হয় ঠিক সেভাবে আমি কাপড়টাকে একটু মুড়িয়ে একটা ভারী কিছু দিয়ে এটাকে রেখে দিচ্ছি আধা ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য। এতে যে পানিটা থাকবে সেটা বের হয়ে যাবে। আমি 1 ঘন্টার জন্য টক দইটাকে এভাবে রেখে দিয়েছিলাম। টক দইয়ের যে এক্সট্রা পানিটা থাকে সেই পানিটা বের হয়ে গিয়েছে। আশা করছি দেখে বুঝতে পারছেন। এখন এটা দেখতে কিন্তু অনেকটাই ছানার মতো হয়ে গিয়েছে। এখন এটাকে একটা বড় বোলে নিয়ে নিচ্ছি। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ কনডেন্স মিল্ক। নর্মালি ভাপা দইয়ে কনডেন্স মিল্কটা ইউজ করা হয়, চেষ্টা করবেন কনডেন্স মিল্কটা ইউজ করার জন্য। কনডেন্স মিল্ক দেওয়ার পরে টক দইয়ের সাথে এটাকে খুব ভালোভাবে আমি একটা হ্যান্ড উইস্ক দিয়ে বিট করে নিচ্ছি। এমনভাবে বিট করতে হবে যেন এটা একদমই স্মুথ একটা ব্যাটারের মতো হয়ে যায়। তবে কনডেন্স মিল্কটা হাতের কাছে না থাকলে চাইলে কিন্তু আপনারা বাড়িতেও খুব সহজে এটা তৈরি করে নিতে পারবেন। আমার চ্যানেলে এটারও একটা রেসিপি আছে, চাইলে দেখে নিতে পারবেন। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। এটাকে আমি খুব ভালোভাবে বিট করে নিয়েছি, একদমই স্মুথ হয়ে গিয়েছে এটা। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অপশনাল, গুঁড়া দুধটা দিলে কিন্তু এটার টেস্ট অনেক বেশি ভালো আসবে, তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। 1 কাপ দিয়ে দিচ্ছি তরল দুধ। দুধটাকে আগে থেকে জাল করে রেখেছিলাম, এখন রুম টেম্পারেচারে আছে। আর খুব সামান্য একটু স্যাফরান বা জাফরান দিয়ে দিচ্ছি। এটা দিলে কিন্তু এটাতে খুব সুন্দর একটা কালার আসবে আর এটাতে সুন্দর একটা স্মেলও আসবে, তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। এখন এই সব কিছুকে হ্যান্ড উইস্ক দিয়ে আবার খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। এই তো ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা কেকের মোল্ডে ঢেলে নিব, আর কেকের মোল্ডে আমি ভেতরে একটা বেকিং পেপার লাগিয়ে নিচ্ছি। এতে খুব ইজিলি ভাপা দইটা বের হয়ে আসবে। এখন সম্পূর্ণ ব্যাটারটাকে আমি কেকের মোল্ডে ঢেলে নিচ্ছি, তারপরে এটাকে ভাপ দিয়ে নিব। আর এটার উপরে আমি একটা ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে আটকে নিচ্ছি। তবে আপনারা যদি ঢাকনাওয়ালা বাটি ইউজ করেন সেক্ষেত্রে ঢাকনাটাও লাগিয়ে নিতে পারেন। আমি ফয়েল পেপারটাকে খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। আর এটাকে ভাপ দিয়ে নেওয়ার জন্য চুলা একটা পাতিলে বেশ খানিকটা পানি দিয়ে ভেতরে একটি স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। এই মোল্ডটাকে এখন ভেতরে বসিয়ে দিচ্ছি, তবে পানিটা এমনভাবে দিতে হবে যেন এই বাটির 3 ভাগের 1 ভাগ নিচেই থাকে। নর্মালি আমরা পুডিং যেভাবে ভাপ দিয়ে নিই ঠিক সেভাবে এটাকে ভাপ দিয়ে নিতে হবে। এখন পাতিলের ঢাকনাটা লাগিয়ে দিয়েছে, সেটাতে কোনো ছিদ্র থাকলে অবশ্যই সেটাকে বন্ধ করে নিতে হবে। এখন এটাকে 25 থেকে 30 মিনিটের মতো ভাপ দিয়ে নিব। চুলার আঁচটাকে মোটামুটি মিডিয়াম লোয়ে রেখে আমি ভাপটা দিয়ে নিচ্ছি। 25 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, আর একটা টুথপিক বা ছুরির সাহায্যে একটু চেক করে নিতে হবে এটা তৈরি হয়েছে কিনা। আমি একটা ছুরি ঢুকিয়ে একটু চেক করে নিচ্ছি, ছুরিটা কিন্তু ক্লিয়ার বের হয়েছে, তার মানে ভাপা দইটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তারপর যখন এটা কিছুটা ঠান্ডা হয়ে আসবে এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 4 থেকে 5 ঘন্টার জন্য। তাহলেই ভাপা দইটা পুরোপুরি সেট হয়ে যাবে। 5 ঘন্টা পরে এটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এটা এখন পুরোপুরি সেট হয়ে গিয়েছে। এটাকে এখন মোল্ড আউট করে নিব। সাইডগুলোকে একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছে। নিচে যেহেতু বেকিং পেপার দিয়েছিলাম খুব ইজিলি কিন্তু এটা মোল্ড আউট হয়ে আসবে। আমি এটাকে মোল্ড আউট করে নিয়েছি, আর যে বেকিং পেপারটাকে লাগিয়েছিলাম সেটাকে উঠিয়ে নিচ্ছে। কত সুন্দরভাবে এটা সেট হয়ে গিয়েছে। এখন এটার 4 সাইডে খুব সামান্য একটু পেস্তা বাদাম দিয়ে এটাকে গার্নিশ করে নিচ্ছে। এটা কিন্তু টোটালি অপশনাল। ঠান্ডা ঠান্ডা এই ভাপা দইটা খেতে যে কত বেশি মজার হয় বাড়িতে একবার তৈরি না করলে বুঝতেই পারবেন না। সকাল সকাল এভাবে ভাপা দইটা তৈরি করে কিন্তু আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন, ইফতারের সময় ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারেন। টক দই এমনিতেই স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী, আর রমজান মাসে তো অবশ্যই সবারই খাওয়া প্রয়োজন। রেসিপিটি অবশ্যই ট্রাই করলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো। আশা করছি একবার তৈরি করলে নিশ্চয় বারবার তৈরি করবেন। আর আমার আজকের রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন।
তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা সফট আর ক্রিমি হয়েছে। রেসিপিটি কিন্তু এই রমজানে একবার হলেও ট্রাই করতে পারেন। এখন চলে যাচ্ছি সেকেন্ড রেসিপিতে। এখন যে রেসিপিটি তৈরি করে দেখাবো সেটা পাউরুটি আর দুধ দিয়ে তৈরি করব, তবে এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। ডেজার্টটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 2 পিস পাউরুটি নিয়ে নিয়েছি, আর এই পাউরুটির সাইডের যে ব্রাউন অংশটা আছে সেটাকে কেটে নিচ্ছি। কেটে নিয়ে ব্রাউন অংশটাকে ফেলে না দিয়ে খুব ইজিলি সেটাকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারবেন। আমি 2 পিস পাউরুটির সাইডের ব্রাউন অংশটাকে কেটে নিয়েছি। এখন এটাকে পিস করে কেটে নিচ্ছি। যে বাটিতে আমি ডেজার্টটা সেট করব সেই বাটির সাইজে এটাকে কেটে নিচ্ছি, তারপরে সেট করে নিব। আপনাদের বাটিটা যদি বড় বা ছোট হয় সেক্ষেত্রে পাউরুটির পরিমাণটা কম বা বেশি লাগতে পারে। পাউরুটিগুলোকে বাটিতে ভালোভাবে সেট করে নেওয়ার পর সেটাকে একটা সাইডে রেখে এখানে একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ তরল দুধ, আর এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, তবে মিষ্টিটা চাইলে আপনারা কিছুটা কমিয়ে বাড়িয়ে এখানে ইউজ করতে পারবেন, আর 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর প্যানটাকে আমি চুলায় বসিয়ে নিয়েছি। এখন এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করব, যেহেতু কাস্টার্ড পাউডার ইউজ করেছি। অনবরত না নেড়ে জাল করলে কিন্তু এটা খুব দ্রুত নিচে পুড়ে বা লেগে যেতে পারে। আমি এটাকে কিছুক্ষণ জাল করে নিচ্ছি, তবে খুব বেশিক্ষণ জাল করব না, 3 থেকে 4 মিনিট জাল করে নিলেই হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই মিশ্রণটা কত দ্রুত ঘন হয়ে আসছে। আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করে নিচ্ছি। 3-4 মিনিট জাল করে নেওয়ার পরে এই মিশ্রণটা দেখতে অনেকটা এরকম হয়েছে, খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হয়নি। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, আর যে বাটিতে আমি পাউরুটিটাকে সেট করে রেখেছিলাম এখন সেই পাউরুটির ওপরে এই মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি। আর এই কাজটা কিন্তু চুলা থেকে নামিয়ে নেওয়ার সাথে সাথে গরম থাকা অবস্থাতেই করতে হবে, এতে পাউরুটিটাও পুরোপুরি সোক হয়ে যাবে আর এটা সেটও হয়ে যাবে। এখন এটাকে এভাবে সেট হতে রেখে আমি আবারও সেম প্যানটা নিয়ে নিয়েছি, আর এখন নিয়ে নিচ্ছি 2 কাপ তরল দুধ। আর এই দুধটা আমি আগে থেকেই জাল করে রেখেছিলাম, এখন রুম টেম্পারেচারে আছে। প্রথমে যে দুধটা ইউজ করেছি সেটাও আমি আগে থেকেই জাল করে রেখেছিলাম। এখানে যে 2 কাপ তরল দুধ ইউজ করেছি সেখান থেকে 1/4 কাপের মতো তরল দুধ আমি আলাদা করে নিচ্ছি। এটা পরে ইউজ করব। আর এখন এর সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। মিষ্টিটা চাইলে কিছুটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। আর এখানে নিয়েছি লেবুর খোসা। আমি একটা লেবুর ওপরের থেকে পাতলা যে সবুজ খোসাটা আছে সেটাকে পাতলা করে কেটে নিয়েছি। খেয়াল রাখতে হবে যেন সাদাটা চলে না আসে। লেবুর এই খোসাটা দিলে এটাতে দারুণ একটা স্মেল আসে, ডেজার্টের টেস্টটাই কিন্তু একদম আলাদা করে দেয়। একবার হলেও ট্রাই করতে পারেন, তবে হাতের কাছে লেবু না থাকলে চাইলে এখানে ভ্যানিলা এসেন্সও ইউজ করতে পারেন। এখন প্যানটাকে চুলায় বসিয়ে দিয়েছি, এটাকে কিছুক্ষণ জাল করে নিব, যতক্ষণ না এটাতে খুব ভালোভাবে বলক চলে আসে। বলক চলে আসার পরে এটাকে 3-4 মিনিটের মতো জাল করে নিতে হবে। এতে লেবুর খোসার যে ফ্লেভারটা আছে সেটা খুব ভালোভাবে বের হবে। এখন এটাকে আমি জাল হতে রেখে যে 1/4 কাপের মতো তরল দুধ বাঁচিয়ে রেখেছিলাম সেই দুধের সাথে এখন 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছে। আর এর মাঝে দুধটাকেও কিন্তু 3-4 মিনিট জাল করা হয়ে গিয়েছে। এটার ভেতরে যে লেবুর খোসাগুলো ইউজ করেছিলাম সেগুলো এখন উঠিয়ে নিচ্ছি। লেবুর খোসাগুলোকে উঠিয়ে নেওয়ার পরে কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে এখন ঢেলে দিচ্ছি, আর এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করে নিব 3-4 মিনিটের মতো। চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে, নাড়া বন্ধ করা যাবে না, একটু অনবরত নেড়ে নেড়ে জাল করতে হবে। আর এটাতে বলক আসতে আসতেই দেখবেন এটা কিন্তু বেশ খানিকটা ঘন হতে শুরু করবে। আমি এটাকে অনবরত নেড়ে নেড়ে 3-4 মিনিটের মতো জাল করে নিয়েছি। মিশ্রণটা কিন্তু এখন একদম ঘন হয়ে এসেছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, স্প্যাচুলা থেকে এভাবে একটু মুছলেই দেখবেন এটা আর এক হচ্ছে না, এরকম আলাদা হয়ে থাকবে, তখন বুঝতে হবে মিশ্রণটা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এর মাঝে কিন্তু কাস্টার্ডের মিশ্রণটা পুরোপুরি সেট হয়ে গিয়েছে। এখন এটার উপরে আমি এই মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি। সম্পূর্ণ মিশ্রণটাকে ঢেলে নেওয়ার পর এটাকে হালকা একটু ঠান্ডা করে নিচ্ছি। পুরোপুরি ঠান্ডা করব না, যখন এটা একটু হালকা ঠান্ডা হয়ে এসেছে এখন এটার উপরে চকলেট দিয়ে একটু ডেকোরেট করে নিচ্ছি। তবে এটা টোটালি অপশনাল, আপনারা করতে না চাইলে না করলেও চলবে। কিছুটা চকলেট মেল্ট করে একটা পাইপিং ব্যাগে ভরে নিয়েছি, তারপর এটার উপর একটু ডিজাইন করে নিচ্ছি। প্রথমে পাইপিং ব্যাগ দিয়ে এটার উপরে চিকন চিকন করে একটু দিয়ে নিয়েছি, তারপর একটা চামচের সাহায্যে একবার এদিক থেকে আর একবার অপোজিট সাইড থেকে একটু ডিজাইন করে নিচ্ছি। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করছি। এভাবে একটু ডিজাইন করে নিলে কিন্তু ডেজার্টের সৌন্দর্য অনেক গুণে বেড়ে যায়। এখন ডেজার্টটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 3 থেকে 4 ঘন্টার জন্য। এতে ডেজার্টটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে আর পুরোপুরি সেট হয়ে যাবে। তারপর এটাকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করব। চাইলে কিন্তু আপনারা আগের দিন তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, পরের দিন সার্ভ করতে পারেন।
আমি এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এটা এখন পুরোপুরি সেট হয়ে গিয়েছে। আমি একটু কেটে সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই ডেজার্টটা দেখতে যেমন সুন্দর আর এটা খেতে যে কত বেশি মজার হয় বাড়িতে একবার তৈরি না করলে বুঝতেই পারবেন না। রেসিপিটি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর ট্রাই করলে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ইফতারের জন্য একদম পারফেক্ট একটি রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদেরও ভালো লেগেছে। এখন চলে যাচ্ছি থার্ড রেসিপিতে। এখন তৈরি করে দেখাবো ডাবের পুডিংয়ের একটি রেসিপি। এই ডাবের পুডিংটা তৈরি করে নেওয়া যেমন খুবই সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়। ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেলে মন প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যাবে। ডাবের পুডিং তৈরি করার জন্য প্রথমে এখানে একটা প্যানে নিয়ে নিচ্ছি 2 কাপ ডাবের পানি। ডাবের পানিটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। কেটে নেওয়ার সময় যদি কোনো ময়লা চলে যায় সেটা বের হয়ে যাবে। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। ডাবের পানির মিষ্টি পরিমাণটা বুঝে চিনির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে এখানে ইউজ করতে পারবেন। আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর হাতের কাছে আগার আগার না থাকলে আপনারা চাইলে কিন্তু এখানে জেলাটিন ইউজ করতে পারেন। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন প্যানটাকে চুলায় বসিয়ে দিয়েছি আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এখন এটাকে জাল করে নিব। খুব বেশি সময় জাল করার প্রয়োজন নেই। এটাতে বলক চলে আসার পরে 1-1.5 মিনিটের মতো জাল করে নিলেই চলবে। ডাবের পানিতে বলক চলে এসেছে। এটাকে আমি 1 মিনিটের মতো একটু জাল করে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর ডাবের পানিটাকে আজ যেহেতু একটু জেলের মতো কেটে নিব সেজন্য এটাকে একটু ছাড়ানো পাত্রে সেট করে নিতে হবে। আমি এখানে একটা কাচের বাটি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ছাড়ানো পাত্র এখানে ইউজ করতে পারবেন। তবে এটাকে প্যানে রেখে দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা প্যানেই সেট হয়ে যাবে। সম্পূর্ণ ডাবের পানিটাকে আমি এই পাত্রে ঢেলে নিয়েছি। এখন এটাকে কিছুটা ঠান্ডা করে নিব। তারপরে 20 মিনিটের জন্য এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব। তাহলে এটা পুরোপুরি সেট হয়ে যাবে। ডাবের পানিটাকে সেট হতে রেখে আমি এখানে আবারও প্যানে নিয়ে নিচ্ছি 2 কাপ তরল দুধ। দুধটাকে আগে থেকে জাল করে রেখেছিলাম, এখন রুম টেম্পারেচারে আছে। এর সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। মিষ্টি পরিমাণটা চাইলে আপনারা কমিয়ে বাড়িয়ে এখানে ইউজ করতে পারবেন। 1 চা চামচ দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিলে এটাতে সুন্দর একটা ফ্লেভার আসে, তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। এখন এই সবকিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এটাকেও চুলায় দিয়ে জাল করে নিব। তার আগে যে ডাবের পুডিংটাকে সেট হতে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি আর এটাকে এখন ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আমি এটাকে একটু ছোট ছোট কিউবের মতো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো এটাকে ছোট বড় করে কেটে নিতে পারেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। আর যে বাটিতে পুডিংটা সেট করব সেই বাটিতে খুব সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি। এতে খুব ইজিলি পুডিংটা বের হয়ে আসবে। এখন এই ডাবের জেলো পুডিংগুলো আমি বাটিতে ঢেলে নিচ্ছি। সবগুলো ডাবের জেলোকে বাটিতে ঢেলে নিয়েছে আর এখন এটাকে স্প্যাচুলার সাহায্যে একটু ছাড়িয়ে দিচ্ছি। এখন দুধের প্যানটাকে চুলায় বসিয়ে দিয়েছি আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকেও 2-3 মিনিটের মতো জাল করে নিব। খুব বেশি সময় জাল করার প্রয়োজন নেই। দুধের এই মিশ্রণটাকে মোটামুটি একটু নেড়ে নেড়ে জাল করে নিচ্ছি। এটাতে বলক চলে এসেছে। এখন এটাকে আরো 1-1.5 মিনিটের মতো জাল করে নিব। আর এটাতে কিছুটা পিঙ্ক কালার নিয়ে আসার জন্য আমি এখানে 2-3 ফোঁটা রেড ফুড কালার ইউজ করেছি। এটা কিন্তু টোটালি অপশনাল। আপনারা চাইলে কিন্তু পুডিংটাকে সাদাও রাখতে পারেন বা চাইলে অন্য যে কোনো কালারেও তৈরি করতে পারেন। দুধের এই মিশ্রণটাও কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর ডাবের যে পুডিংগুলোকে আগে থেকে সেট হতে রেখে দিয়েছিলাম এখন সেটার ভেতরে আমি এই দুধের মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ দুধের মিশ্রণটাকে ঢেলে নেওয়ার পর স্প্যাচুলার সাহায্যে একটু নেড়ে নিচ্ছি যেন ডাবের পুডিংগুলো সব জায়গায় ভালোভাবে ছাড়িয়ে যায়। এখন এটাকে কিছুটা ঠান্ডা করে নিব, তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। তাহলেই কিন্তু ঠান্ডা ঠান্ডা মজাদার এবং স্বাস্থ্যকর এই ডাবের পুডিংটা সেট হয়ে যাবে। 3 ঘন্টা পরে এটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এটা এখন পুরোপুরি সেট হয়ে গিয়েছে আর এটাতে কিছুটা তেল ব্রাশ করে নেওয়ার কারণে খুব ইজিলি কিন্তু এটা সাইড থেকে মোল্ড আউট হয়ে আসছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি ছুরি দিয়ে একটু সাইডগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, তারপর একটা প্লেটে এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটাকে তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, ইফতারের সময়ও সার্ভ করতে পারেন। এই তো পুডিংটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা দেখতেই কতটা সুন্দর হয়েছে। তবে উপর সাইডটা যেহেতু বেশি সুন্দর আমি এটাকে উল্টে নিয়েছি। এখন এটাকে পিস পিস করে কেটে নিচ্ছে। এটাকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করব। প্রচন্ড এই গরমে সারাদিন রোজা রাখার পরে যদি ঠান্ডা ঠান্ডা ডাবের এই পুডিংটা কাউকে সার্ভ করেন, খেয়ে তার মন প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যাবে। আর এটা খেতে যেমন অনেক বেশি মজার আর অনেক বেশি স্বাস্থ্যকর। আমি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর আমার আজকের রেসিপিটি যদি কোথাও একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।
এই রমজানের রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন। আর ট্রাই করলে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এখন তৈরি করে দেখাবো ফোর্থ এবং শেষ রেসিপি। যারা অল্প উপকরণে অল্প সময়ে সহজ এবং মজার রেসিপি তৈরি করতে চান তাদের জন্য আমি চেষ্টা করি বিভিন্ন ধরনের সহজ সহজ রেসিপি তৈরি করার জন্য। আজ সেরকমই খুবই সহজ এবং ভীষণ মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। পুডিংটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 3 পিস পাউরুটি নিয়েছি। আর এই পাউরুটির সাইডের যে ব্রাউন অংশটা আছে সেটাকে কেটে নিব। সাইডের ব্রাউন অংশটাকে কেটে নেওয়ার পর এগুলোকে আমি একটা ব্লেন্ডারের জারে ছোট ছোট করে ছিঁড়ে নিয়ে নিচ্ছি। ছোট করে ছিঁড়ে নিলে এটাকে ব্লেন্ড করে নিয়ে ইজি হবে। 3 পিস পাউরুটি একইভাবে ছিঁড়ে নিয়েছি। এখন এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ তরল দুধ। দুধটা আগে থেকে জাল করা ছিল, এখন রুম টেম্পারেচারে আছে। এখন এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব যাতে এটা একদমই স্মুথ হয়ে যায়। তবে আপনারা যদি এভাবে ব্লেন্ড করে নিতে না চান সেক্ষেত্রে চাইলে কিন্তু পাউরুটিগুলোকে দুধ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারেন। তারপরে হাত দিয়ে একটু চটকে নিলেও চলবে। আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি, একদম স্মুথ একটা পেস্টের মতো তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে একটা প্যানে ঢেলে নিচ্ছি। সম্পূর্ণ মিশ্রণটাকে প্যানে ঢেলে নেওয়ার পর এখন এর সাথে দিয়ে দিচ্ছি 2 কাপ তরল দুধ। দুধটাকে আগে থেকেই জাল করে রেখেছিলাম, এখন রুম টেম্পারেচারে আছে। আমি পাউরুটিগুলোকে ব্লেন্ড করে নেওয়ার জন্য এক্সট্রা আধা কাপ তরল দুধ ইউজ করেছি। তবে আপনারা যদি ইউজ করতে না চান সেক্ষেত্রে এই 2 কাপ থেকেও কিন্তু আপনারা সেখানে অ্যাড করে নিতে পারেন। এর সাথে দিয়ে দিয়েছি চিনি। আমি 1/3 কাপ থেকে একটুখানি কম ইউজ করেছি। মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট মতো কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন। এর সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার দিলে দুধটা যেমন খুব দ্রুত ঘন হয়ে যাবে আর এটাতে খুব সুন্দর একটা ফ্লেভারও আনবে। 1 চা চামচ দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। আগার আগার পাউডারের পরিবর্তে চাইলে আপনারা চায়না গ্রাসও ইউজ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাটার। বাটার দিলে এটা অনেক বেশি স্মুথ হবে, তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। সবকিছুকে এখন খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি প্যানটাকে চুলায় বসিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটাকে মোটামুটি মিডিয়াম লোতে রেখে এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করতে হবে। যেহেতু কাস্টার্ড পাউডার ইউজ করেছি খুব দ্রুত কিন্তু এটা ঘন হয়ে আসবে আর নিচেও লেগে যেতে পারে। সেই জন্য এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করে নিচ্ছি। পাউরুটির দুধের এই পুডিংটা তৈরি হতে কিন্তু একদমই সময় লাগে না। চুলায় দিতে দিতেই দেখবেন এটা ঘন হতে শুরু করেছে। এটাতে বলক আসতে আসতে এটা অনেকটাই ঘন হয়ে এসেছে। আমি এটাকে 4 থেকে 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই মিশ্রণটা কিন্তু এখন একদম ঘন হয়ে এসেছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, আমার এই পুডিংয়ের মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এটাকে এর থেকে বেশি আর ঘন করার প্রয়োজন নেই। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর পুডিংটা যে পাত্রে সেট করব সে পাত্রের সাথে সাথে ঢেলে নিতে হবে। আমি এখানে একটা কাঁচের বোল নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পাত্রে কিন্তু পুডিংটা সেট করে নিতে পারেন। সম্পূর্ণ মিশ্রণটাকে ঢেলে নিয়েছি, উপরটা একটি স্প্যাচুলার সাহায্যে সমান করে নিচ্ছি। দুধ আর পাউরুটির এই পুডিংটা খেতে কিন্তু খুবই মজার হয়। আর যেহেতু খুবই অল্প সময় তৈরি করা যায় রেসিপিটি অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারেন। আর আমার আজকের রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন। তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। পুডিংয়ের ওপরটি স্প্যাচুলার সাহায্যে সমান করে নেওয়ার পরে আমি এটাকে মোটামুটি ঠান্ডা করে নিয়েছি। এখন ওপরে কিছুটা বাদাম দিয়ে এটাকে গার্নিশ করে নিচ্ছি। এটা কিন্তু টোটালি অপশনাল, আপনারা বাদাম দিতে না চাইলে না দিলেও চলবে। চাইলে আপনারা কিশমিশও ইউজ করতে পারেন বাদামের পরিবর্তে। এখন পুডিংটাকে 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিবে, তো পুডিংটা পুরোপুরি সেট হয়ে যাবে। ফ্রিজে না রাখলেও কিন্তু পুডিংটা পুরোপুরি সেট হয়ে যাবে, তবে ঠান্ডা ঠান্ডা সার্ভ করলে এটা খেতে অনেক বেশি ভালো লাগে। 2 ঘন্টা পরে আমি পুডিংটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এখন এটাকে সার্ভ করব। পুডিংটা দেখতে যেমন অনেক বেশি সুন্দর, খেতেও অনেক বেশি মজার এবং ক্রিমি। ইফতার স্পেশাল সহজ এবং মজার ডেজার্ট রেসিপিগুলো যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।